যে ৫ জনকে গুলি করে গোপালগঞ্জে মেরেছে, ওয়াকার তোমাকে হিসাব দিতেই হবে। তুমি পৃথিবীর যেখানেই থাকো। গোপালগঞ্জের ওই ৫ জন সাধারণ নাগরিককে যে তুমি হত্যা করিয়েছ, এই জুলাই সন্ত্রাসী জঙ্গিদের উদ্ধার করার জন্যে এর হিসাব ওয়াকার তোমাকে দিতে হবেই। তুমি পৃথিবীর যেখানেই থাকো। তুমি আমেরিকায় পালাও আর যেখানেই পালাও, তোমার সে বড় বড় খেরু ২০০৭-৮ খেরুরা কিন্তু পালাতো, কাউরে আর কিন্তু খুঁজে পাওয়া যায় না। তোমাকে ওরকম পালায় থাকতে হবে। আমরা জানি, আমরা জানি ইতিহাস, আমরা ইতিহাস পড়ি, আমরা জানি ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস ঘুরে ফিরে আসবে। তুমি এখন বহু ক্ষমতা ধরইতে পারো, তোমার পিছনে ওয়াকার আমেরিকা আছে, তুরস্ক আছে, পাকিস্তান আছে। যেদিন থাকবে না সেদিন তোমার কি পরিণত হবে একবার কি ভেবেছো মিস্টার ওয়াকার? বুঝতে পারো, এটা তোমার ওই যে উস্তাদ মইনিউ আহমেদের সরকারদের জিজ্ঞেস করো তারা কে কোথায় এখন খুঁজে পাওয়া যায়, তাদের এখন হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না, পাওয়া যাবেও না তেমনি ওয়াকার তোমাকে। তো ওই ৫ জনের হিসাব গোপালগঞ্জে যে গুলি করে মেরেছে এই জুলাই জঙ্গিদের প্রোটেকশন দিতে গিয়ে, সেই হিসাবে আমরা নিব। এইবার কিন্তু পাঠায় নাই, কেন জানেন? কারণ এইবার গেলে হয় ১০ জন, ১৫ জন, ২০ জন মারা যাবে, সাধারণ নাগরিক মরে যেত, অথবা আর্মিদের বেঁধে গাছের সাথে বেঁধে রাখতো পাবলিক। এই ভাবির পোলাদের তো হিসেবই নাই, এদের পেটে পাড়াতে গোবের করে দিত। সেই জন্যই সেনাবাহিনী তাদের অনুমতি দেয় নাই যে ওইদিকে তোমার গোপালগঞ্জ যাও। বুঝতে পারছেন তো জনতার শক্তি? ওই যে ৫ জন যে গোপালগঞ্জে জীবন দিয়েছে, ওই রক্তের দেওয়ার কারণে এরা যেতে সাহস পায় না। রক্তের কোনোদিনই বৃথা দেয় না। তার প্রমাণ গোপালগঞ্জ এখন স্বাধীনতা অর্জন করেছেন। আর ৬৪-৬৩ জেলা এখন আমাদের স্বাধীন করতে হবে। ভয়ের কিছুই নেই। জিনিস বলি, বিএনপি নেতা মানিক তিনি বলেছেন আওয়ামী লীগ আসলে জামাতকে ১৭ মিনিটে দেশ থেকে কাভার করে দেবে। কি আমি বলি না এগুলো? আমি যদি বলতাম তাহলে কি বলে ১৭ মিনিট না হোক ১৭ দিন, ১৭ দিন না হোক ১৭০ দিন, ১৭ দিনে ১৭ মিনিটে হয়তো হবে না, কিন্তু ১৭ দিনে আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ ক্ষমতায় আসলে ১৭ দিনে জামাত কভার হয়ে যাবে। সর্বোচ্চ হয় জামাত বাংলাদেশে থাকতে পারবে না। লিখে রাখেন, এমনকি লুঙ্গির তলা আসবে, আমরা থাকতে দিব না। আওয়ামী লীগ যদি আগামীতে মনে করে লুঙ্গির তলায় বাইসতে হয়, জামাই হয়, মেয়ের জামাই, তারপরে কি উকিল জামাই, ওইগুলো পিরিতি চলবে না। আমার একজন আছে আমি জানি, ওই যে উকিল শ্বশুর, উকিল মেয়ের জামাই, এগুলো পিরিতি কিন্তু আর চলবে না। নিজের মেয়ের জামাই রাখা যাবে না, নিজের শ্বশুরই রাখা যাবে না। আমরা ঘুম হারাম করে দিব যদি কোনো আওয়ামী লীগের লোক আগামীতে এই জামাতি হেফাজতি জঙ্গিদের যদি উকিল জামাই, উকিল শ্বশুর, ঠিক আছে, আইতে বলা, ভাইতে বলা, ভাইস্তে চাচা, মামা, ভাগ্নে বলে আশ্রয় দেন, আমরা কিন্তু ছাড়বো না। দেখাই দিব জনগণকে, আইন শৃঙ্খলা বাহিনীকে। কোনোভাবে রক্ষা করতে পারবো না। যদি কোনো আওয়ামী লীগের নেতা মনে করে থাকেন আগামীতে অমুকের জায়গা দিবেন, কাজ হবে না। আমরাও জায়গা পাই নাই, আপনাদেরও জায়গা দিতে দিব না, মনে রাখেন। এই কথা ঠিক। এই যে আওয়ামী লীগ আসলে জামাতকে ১৭ মিনিট দেশ থেকে কাভার করে দিবে, এটা কিন্তু সত্য। একা সোজা করে ফেলবে ১৭ মিনিটেই। দাড়ি টুপিতে যতই আর থাকো সোনার চান জামাতি হেফাজতিরা, সোজা করে ফেলবে। দাড়ি টাইনা না, ওই দাড়ি একটা চিমনি দিয়ে টেনে তুলবে এক একটা। ওই যে বলছে না, ওই যে কোন একজন একজন কি এমপি, মহিলা এমপি সংসদে দাঁড়িয়ে বলছে না শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিবে। তাহলে আমি যদি বলি দাড়ি টানি টাইনে ছিঁড়বে, বলা ভুল হবে? খুব অন্যায় হয়ে যাবে? হবে না। মজার বিষয় হলো জুলাই শহীদ, বুঝেন, আবার জুলাই আবার শহীদ, বাবারে বাবা, জিন্দা শহীদ না মুর্দা শহীদ লাগে তা লেগে নেই। ৬ তারিখের নিউজ যে যুগান্তর আসছে, জুলাই শহীদদের নিয়ে ব্যঙ্গ, কি বিইউবিটির সেই কর্মকর্তা বরখাস্ত। জুলাই শহীদদের নিয়ে ব্যঙ্গ করার জন্য তিনি বরখাস্ত হয়েছেন, কিন্তু মুক্তিযোদ্ধাদের পিটাইলে, মারলে, জেলে দিলে, তাদের লাশে হ্যান্ডকাপ লাগলে কেউ বরখাস্ত হতে দূরের কথা, তারা সমালোচনা করা যাবে না। মানে কি দেশে বাস করি আমরা? তথাকথিত জুলাই সন্ত্রাসীদের নিয়ে ব্যঙ্গ করার কারণে এই আমার ভাবির পোলাদের, জঙ্গি পোলাদের ব্যঙ্গ করার কারণে তার বরখাস্ত তিনি। আর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে কোনো সমস্যা নাই। কোন দেশে বাস করি আমরা? সেই জন্যই ডক্টর হুমায়ুন আজাদ স্যার বলেছিলেন যে এই বাংলাদেশে একদিন মুক্তিযুদ্ধ বিরোধীরা, রাজাকার আলবদরেরা মুক্তিযোদ্ধাদের বিচার করবে পাকিস্তান ভাঙার দায়ে। যেটা আমাদের কমরেড ইনু বলেছেন। কি বলেছেন? যে পাকিস্তান ভাঙার দায়ে বাংলাদেশ করার কারণে তাকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হলো। কথা সত্য। আসি। আচ্ছা, বাংলাদেশ নিয়ে অনেক খবর বললাম। আচ্ছা, ধর্মীয় একটা বিষয় আসছে, ওটা নিয়ে কথা বলবো না।
এবার একটু বিদেশ যদি একটা বিষয় আচ্ছা, গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস। কি বুঝলেন? কে বুঝলেন ভাইরা আমার? আমাকে বলেন। আমাকে এখন বলেন যে এই যে গাজার শাসনভার ছাড়ার ঘোষণা দিল হামাস, এই কথাটা বলি নাই? যখন ২০২৩ সালের ৭ই অক্টোবরে তারা ১২০০ ইসরায়েলিদের মেরে ফেললো, ধরে আনলো, কিডন্যাপ করলো। মনে আছে আপনাদের? নারীদের ধর্ষণ করলো। কি অদ্ভুত ব্যাপার! ১৫ বছর ছেলেরা, ১৫ বছরের এই হামাসের এই গাজার ছেলেরা ৩০ বছর ২৫ বছরের নারীদের ধরে এনে ধর্ষণ করলো। এবং এটার পক্ষে সাফাই গেল আবার বাংলাদেশের মানুষ, বামপন্থীরা, মুসলমানেরা। আরে ভাই, ইসরায়েল যদি হামলা করে সেটা যদি অপরাধ হয়, এটাও তো অপরাধ। আপনাকে বলতে হবে না এটা অপরাধ? ওইখানে আপনি এই যুক্তি দিতে পারবেন যে ওদের জমি দখল করছে, তার জন্য আপনি তার দর্শন করবেন? হয়। তা ১৫ বছরের ছেলে, মেয়ে, কারণ কি? কারণ আপনি গণিমত্র মালের মগজ ঢুকাই দিছেন। তখনই আমরা বলেছিলাম, তাই রে বাংলাদেশের মানুষ খুশি রে ভাই, বাংলাদেশে বাঙ্গু, পাকিস্তানের পাঙ্গু, ভারতের ভাঙ্গু, খুশির সুতির ভাই হয়ে গেল। কিন্তু আমরা জানতাম যে এর পরিণতি খুব করুণ হবে। আমাদের কথা তখন মানে নাই। কেমন লাগে? বলেছিলাম যে এই গাজা খালি হয়ে যাবে। গাজা খালি হয়ে যাবে। মানে ইসলাম আবাবিল পাখি আসছে, আল্লাহ ফেরেশতা পাঠাইছে না গাজা খালি। বলেছিলাম কিনা? ঠিক তেমনি বলতাম এই বাংলাদেশ, যেই দিন ভারত, যেই দিন ভারত গুস্সা করে বসবে, এই বাংলাদেশের মানুষ পালে, পালে না খায় মারা যাবে। পালে, পালে। এখনই তো ১ থেকে ১.৫ কোটি ভারতে গিয়ে কামলা দেয়, বান্দিগিরি করে। রাইট? তাহলে যদি বাংলাদেশের শুধু আমদানি রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশে কি দশা হবে? এই যে হামাস, এরা যে এই যে গেল সেখানে, মৌসাকে আপনি ঢিল মারলেন, ঢিল মারলে তো দৌড় দিলেন। কিন্তু আশেপাশে যারা থাকবে তাদের পরিণতি কি? আপনি তো মৌসাকে ঢিল দিয়ে আপনি তো দিয়েছেন দৌড়। যেটা ইরান করাইছে হিজবুল্লাহ দিয়ে, হুতি দিয়ে। ঠিক আছে? এখন কই উদ্ধার করেন গিয়ে? এখন তো এই যে গাজা থেকে খোদ হামাসই তার কর্তৃত্ব ঘোষণা করছে, তারা আর যাবে না সেখানে। ছেড়ে দিয়েছে। অলরেডি সেখানে ইসরায়েলিরা বসতি শুরু ঘোষণা করেছে, সেখানে তারা বসতি করবে। শুধু গাজাই নাই, অলরেডি জানেন তারা লেবাননে ঢুকে গেছে। ঢুকে গেছে না? সিরিয়ায় ঢুকে গেছে না? ঠেকাইতে পারছেন? আমরা বলি তো মানেন না। ওই চাপা মারা ওই বাংলাদেশের লিল্লাখোর মৌলবি ইসরায়েল দখল করবে, এটা আপনারা যারা বিশ্বাস করেন, তাদের জন্য তার কিছু করার নাই। আপনি যদি মনে করেন যে ১০০ সৈনিকের একটা ব্রিগেড কোম্পানি বানাইলেন, তার নাম দিলেন আলী, তার নাম দিলেন ওসমান, উমর, আবু বক্কর, আর আপনার জন্য ফেরেশতা নেমে যাবে। অত নালী আদেশের না। অত নালী আদেশের না। তো এই যে গাজাতে যে খালি হয়ে গেল, এখন কি করবেন? ট্রাম্প ঘোষণা দিয়েছিল, মনে আছে না? ট্রাম্প টাওয়ার বানাবে, মনে আছিল? আমরা তখনই বলছিলাম থাকবে না এগুলো। আর আপনারা বলছেন এই যে রাশিয়া আসতেছে, ইরান আসতেছে, চায়না আসতেছে, আল্লাহর ফেরেশতা আসতেছে। আসছে? কিছুই আসে না। আসবে না। কারণ নির্বোধ যারা, তাদের জন্য কেউ পক্ষে কাজ করবে না। আপনাকে শুধু ব্যবহারই করবে। এই যে মুসলমানেরা ঠেলাও খায় বেশি, ব্যবহার হয় বেশি। এরাই কিন্তু ঠেলা খায়। পৃথিবীতে সবচেয়ে রিফিউজি কারা? পৃথিবীর 65 থেকে 70% রিফিউজি মুসলমান। আর থাকে কই ইহুদি খ্রিস্টানদের দেশে। মুসলমান দেশে কিন্তু, ইসলামী দেশে কিন্তু তারা কেউ রিফিউজি কোনোদিন বাংলাদেশে আসছে ওই রোহিঙ্গা ছাড়া? অত ঘেঁটি ধরে বের করে দিছে, ওটা আলাদা। কিন্তু যারা নাগরিক, মনে করেন এই সিরিয়া থেকে, লেবানন থেকে, ইরাক থেকে, এমনকি সৌদি আরব থেকে পালায়, পালায় কোথায় যায়? ইউরোপে। সারা পৃথিবীর মুসলমানরা যায় এমনি ইউরোপে খ্রিস্টানদের দেশে গিয়ে আর তাদের গালাগালাজ করে। এই যে গাজাতে তাফালিং শেষ হয়ে গেছে না? আবাবিল পাখি কিন্তু না। হাইরে তখন ফালাফালি গো, মৌলবি করে মুখের অত্যাচারে এই ইসরায়েল শেষ, ইসরায়েল খালাস। এরা তো আমেরিকা, এরা যায় ভারত দখল করে, দিল্লি দখল করে, ইসরায়েল দখল করে, আমেরিকা দখল করে। কিন্তু বাস্তবতা কি? বাস্তব হলো আপনাকে গাজা ছেড়ে দিতে হলো। এবং কে? তারা নিজেরাই ছেড়ে দিয়েছে। জি। এখন কার পক্ষে চাপা মারবেন? এখন ফ্রটিলা শহীদুল যায় না এখন? ওই যে চিঙ্কুমাম, ওই যে আনু গ্যাং, আনু গ্যাংয়ের ফ্রটিলা। এই চিঙ্কুমামের এখন যায় না কেন গাজা রক্ষা করতে? বাটপার কোথাকার। যে মৌলবীরা ফাল পারতো বাংলাদেশে আর পাকিস্তান, ভারতে, এই মৌলবীদের আর ওই চিঙ্কুমামদের এখন গাজায় পাঠানো দরকার। ওই যে আমাকে একজন মেসেজ করছে যে সরিষাবাড়িতে সম্পত্তি না লিখে দেয়, মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ইঞ্জিনিয়ার ছেলে। কোরআন বুকে নেমা ছিল। তার বাড়ি সরিষাবাড়ি উপজেলার পুগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের ঘটনা এটা। চিন্তা করে দেখেন। ওই লোকও কিন্তু আবার নামাজ পড়ে, যায় দেখেন।
মালয়েশিয়া পুলিশ সংবাদ সম্মেলন করে বলেছে সিরিয়া ও বাংলাদেশের আইএস সেগুলোর জন্য অর্থ সংগ্রহ করছিল জঙ্গিরা। বুঝছেন কথাটা? এই যে দেখেন আরেক বাটপার, ওই যে একটা তো বললো কারবালা থেকে 36শে জুলাই বাটপারি মাদ্রাসার লিল্লাহর ছাত্ররা অনুষ্ঠান করছে। এখন শুনেন, আবার যে ট্রফি এমপি আছে না, ট্রফি এমপি কি যেন নাম তার, কি মাদা মাদার টোস্ট মমতাজ নাকি কি, মেট্রো মমতাজ নাকি কি, ট্রফি মমতাজ, সে বলেছে ইসলামকে যারা পছন্দ করেন তারা 24কে অনেক বেশি চেয়েছে। আলাপ শুনছেন? কত বড় বাটপার, ইসলামকে তারা নিয়ে আসবে। ইসলামকে যারা পছন্দ করে তারা ভাষা আন্দোলন চায় নাই। এখন যদি আমি বলি ইসলামকে যারা পছন্দ করে তারা 71 চায় না, এটা যদি আমি বলি তখন বলবি ইসলাম কত্রেমে। এই যে বাটপার মহিলাটা যে বললো জামাতের ট্রফি এমপি, যে বললো যে ইসলামকে যারা পছন্দ করেন তারা 24কে অনেক বেশি চেয়েছে, মানে বাটপার, এটা বুঝছেন তো? মানে জঙ্গির ওই যে দেখেন না ওই যে হেফাজত কি লেখে, হেফাজতে ইসলাম, আসলে হেফাজতে ইসলাম না, ওটা নাম হলো হেফাজতে পাকিস্তান। মানে এরা যদি বলে যে যারা 24কে তারাই পছন্দ করে যারা পাকিস্তানকে চেয়েছে, এটা বললে তো লাথি উষ্টা খাবে, ট্রফিগিরি তো উল্টায় ফেলাবে উষ্টায়। তার জন্য ওইখানে ইসলাম নিয়ে আসবে এরা, এত বড় বাটপার। ইসলামের রাজনৈতিক ব্যবহার, ইসলামকে কারা কলঙ্কিত করে? আজাদ নূর, ইসলামকে কারা কলঙ্কিত করে? আমি। ইসলামকে কারা কলঙ্কিত করে? সাইফুল বাতিন টিটো, ইসলামকে কে কলঙ্কিত করে? তসলিমা নাসরিন, এই এরাই করে, এই জামাতি হেফাজতের ইসলামকে কলঙ্কিত করে। আর এগুলো কথা বললে আমার অত্যন্ত হয়। কত বড় বাটপারি এটা, যে ইসলামকে যারা পছন্দ করে তারা 24কে অনেক বেশি চেয়েছে। আলাপ শুনছেন? কত বড় বাটপার এই মহিলা, জামাতি মহিলা এমপি, কি মাদার, সরি সরি, কি মার দিয়া মমতাজ, কত বড় বাটপার এরা। সব জায়গায় ইসলাম না, মানুষের সুবিধা। কে যেন দেখলাম বললো, আপনি শুধু লিখবেন যে এই বইটা কিনলে সওয়াব হবে, আপনার বইয়ের বিক্রি বেড়ে যাবে। কথা সত্য, ঠিক আছে? শুধু এটুকু বলবেন।